ওকে, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। আর আমরা পড়ছিলাম হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস, তাই তো? আমরা গতদিন পর্যন্ত রিপোর্টগুলো শেষ করেছি। আর তোমাদের বলছিলাম যে এই কয়টা রিপোর্ট একটু বাসায় রিডিং দিতে। একটু রিডিং দিয়েছো? পড়ছো এই রিপোর্ট কয়টা? জি স্যার। স্যার। আচ্ছা, বাকি সবাই পড়ছো তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? বোঝনি এমন কিছু? রিপোর্টগুলো পড়ার পর তেমন কেউ থাকো যে বোঝনি, যদি সমস্যা থাকে বলতে পারো। আর যদি সমস্যা না থাকে তো আমরা যেহেতু লেটার শুরু করেছিলাম, লেটারটা আমরা পড়া শুরু করব। না স্যার। আচ্ছা, তাহলে মনে করলাম যে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ভেরি গুড। আর এদিকে আমাদের, আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টার আমি একটু ভুলে গেছিলাম দিতে, তো আজকে আমি শেয়ার করে দিয়েছি, তোমরা একটু পড়ে নিও। আর প্যাসেজ রিডিং চলছে 12 পর্যন্ত। ওকে, তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আমি আমার একটু কালকে, আজকে গ্রামে যাব, কালকে সকালে ক্লাসটা নেওয়া হবে না, ঠিক আছে? জি স্যার। কালকের সকালের ক্লাসটা নেওয়া হবে না। তো সেহেতু তোমাদের কালকের সকালের ক্লাসটা সন্ধ্যা 7টার সময় নেওয়া হবে, ঠিক আছে? আগামীকালকের ক্লাসটা সন্ধ্যা 7টার সময় নেওয়া হবে। ওকে, কালকে ঠিক তো আছে। শুক্রবার। আর শনিবারেও ক্লাসটা নেওয়া হবে না সকালে, কারণ শনিবারে আমরা একটু ট্যুরে যাব কলেজ থেকে, ঠিক আছে? একটু ট্যুরে যাবো, এই জন্য শনিবারে ক্লাসটা নেওয়া হবে না। শনিবারে ক্লাসই নেওয়া হবে না, সেটা রবিবারে সকালে নিব। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। রবিবারে সকালে। তাহলে কালকে হচ্ছে সন্ধ্যা 7টায়, কালকে আরেকবার বলে দিব, সমস্যা না। আর শনিবারে কোনো ক্লাস নেওয়া হবে না, সেটা রবিবারে সকালে নিব। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে ইয়া করি। স্যার আর আপনি রিপোর্টের শিটটা দেন নাই, মানে রিপোর্টে পার্ট সি। পার্ট সি এরটা, হ্যাঁ, পার্ট পার্ট সি এরটা দেইনি, ওটা যেহেতু তোমাদের একটা ওই যে রিপোর্ট নতুন যেটা মানে জুলাই বিপ্লবের, ওটা একটা রিপোর্ট হয়তো রেডি করা হয়েছে, ওটা শেয়ার করা হয়নি, আমি ওটা তোমাদের দিয়ে দিব। হুম, আজকে দিয়ে দিব, টেনশন হওয়ার কিছু নেই। আর তারপরে ভুলে গেলে আমাকে একটু মেসেজ দিও একদম। ওকে, তাহলে আমরা লেটার নিয়ে আলোচনা শুরু করি। যেহেতু আমরা লেটার নিয়ে আলোচনা করছিলাম, গত ক্লাসে আমরা মনে হয় লেটারের ফরম্যাটটা নিয়ে আলোচনা করেছি নাকি? জি ফরম্যাটগুলো জি নিয়ে স্যার। স্যার। আলোচনা করেছি। ফরম্যাটের নামগুলো মনে আছে কারো, যে কি কি নাম ছিল? জি স্যার। বলো দেখি। ব্লক স্টাইল, ফুল ব্লক স্টাইল, সেমি ব্লক স্টাইল, মডিফাইড ব্লক স্টাইল। হুম, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমি তোমাদেরকে একটু লিখে বলছিলাম যে গ্রুপে দিতে, একজনও মনে হয় দাওনি। হ্যাঁ, যে খাতায় লিখে তোমরা একটু দিবে, একবার খাতায় আঁকলে পারে বিষয়টা আরো বেশি মাথায় গেঁথে যেত। তো সেটা আমি কারোরই পাইনি। আহ, দিলে পারে ভালো হতো, কিন্তু তোমরা কেউ দাওনি। এখন আর কি বলবো আমি। স্যার আমি দিছি তো। তুমি দিয়েছো? কয়জন? তুমি স্যার দিয়ে, আমিও দিয়েছি। তোমরা দিয়ে দিয়েছো? ভেরি গুড। আচ্ছা, জি স্যার। তো দিয়েছো দুই একজন, তাহলে ভালো। কিন্তু যে অধিকাংশই, প্রায় 70-80 জন আছো, কারণ তোমরা আসলে পড়ছো কি পড়ছো না, এই জায়গায় তোমরা টাকা দিয়ে যুক্ত হয়ে কেমন যে চুপ থাকো, আমি এটা বুঝি না। হ্যাঁ, টাকা দিবা, দিয়ে পড়বা, তোমাকে কেউ কি নিষেধ করতেছে পড়তে? না, এমন কোনো চাপাচাপি আমি করি যে খুব রাগারাগি করি এই কারণে তোমরা পড়ো না, তা না। পড়লে পারে তো হয়, কিন্তু এর না পড়লে কেমন জানি আমার মাথাটা খুব গরম হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা তো টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখানে কেউ ফ্রি পড়তেছো বলো? সবাই তো টাকা দিয়ে ভর্তি হয়েছে। তা টাকা দিয়ে যখন ভর্তি হয়েছো, তখন তোমার টাকা, তোমার সময়, তোমার পড়া, তুমি বুঝে নিবা। না, সেটাই তোমরা কেমন জানি করো না। যাই হোক, এখন কি বলবো। ওকে, তাহলে আমরা লেটারের 6টা পার্ট সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা কয়েক ধরনের লেটার সম্পর্কে একটু জানবো। এই যে তোমাদের কয়েকটা লেটার সম্পর্কে পড়তে দিয়েছিলাম, তাই না?
যে ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি, বিজনেস লেটার কি, অফিসিয়াল লেটার কি, কমপ্লেন লেটার কি, এগুলো নিয়ে একটু পড়তে বলেছিলাম। তো এখন আমরা একটু কয়েক ধরনের লেটার নিয়ে একটু আলোচনা করবো। বলছে ফর্মাল লেটারের ধরন কি, এসব নিয়ে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, তবে ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি, এগুলো নিয়ে একটু আমাদের জানা দরকার। হ্যাঁ, লেটার কি সেটা নিয়ে তো তোমরা জেনেছই, ওটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, তোমরা একটু রিডিং দিয়ে নিবে এই কোশ্চেনগুলো, পরে আমি দিয়ে দিব। দেখো এইটা একটু পড়বা, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড লেটার্স। হ্যাঁ, তাহলে লেটারের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে এটা একটু দেখবা। ফর্মাল লেটার তো তোমরা বুঝেছো, ফর্মাল লেটার কোন পারপাসে লেখা হয়, ইনফর্মাল লেটার কোন পারপাসে লেখা হয়, তাই না? দেখো ফর্মাল লেটার ইজ ওয়ান দ্যাট ইজ রিটেন ফর আ ফর্মাল পারপাস। সেটা হতে পারে কি, ফর্মাল লেটার্স আর ইউজ ফর অফিসিয়াল অ্যান্ড বিজনেস পারপাসেস। যেমন আমরা প্রিন্সিপাল স্যারের কাছে লিখি, হ্যাঁ, ডাক্তারের কাছে লিখি, ব্যাংকের কাছে লিখি, এগুলো। ফর্মাল লেটার্স আর ডিফারেন্ট ফ্রম ইনফর্মাল লেটার্স, কারণ ইনফর্মাল লেটার কাদের কাছে লেখা হয়, হুইচ আর রিটেন টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। Formal letters are written not for the sake of correspondence but with a particular objective in mind. ফর্মাল লেটার কোনো উদ্দেশ্যে লেখা হয়। আমরা কি যখন তখন প্রিন্সিপাল স্যারের কাছে কি চিঠি লিখি, অ্যাপ্লিকেশন লিখি, বলো? না নাকি খুব প্রয়োজনে? কিন্তু বাবা মায়ের কাছে যদি এখন তো চিঠি লাগে না, কিন্তু আগে লাগতো। তখন কেন লাগতো, মানে আমার দরকার নেই, তারপর কেমন আছি, কি চলতেছে ব্যাপার, এগুলো জানানোর জন্য অনেক সময় হতো। তাই বলছে করেসপন্ডেন্সের জন্য ফর্মাল লেটার লেখা হয় না, ইনফর্মাল লেটার লেখা হয়। They may be written to find out information to apply for a job, এই যে জব অ্যাপ্লিকেশন, কমপ্লেইন লেটার লেখা হতে পারে, ঠিক আছে? তো অভিযোগপত্র, তারপর যে টু গিভ ইনফরমেশন, টু সেন্ড অ্যান অ্যাপোলজি অর টু ইনভাইট সামওয়ান, এইগুলোর জন্য। অ্যাজ ফর্মাল লেটার্স আর অফিসিয়াল লেটার্স দে আর রিটেন অ্যাকর্ডিং টু আ সেট অফ ফরম্যাটিং রুলস। তার একটা নির্দিষ্ট সেট আছে যেটা আমরা দেখলাম। ইন আ ফর্মাল লেটার, ফর্মাল, দেখো ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অ্যান্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কন্ট্রাকশন আর অ্যাভয়েডেড। এটা আমরা পড়বো হচ্ছে ডিফারেন্স যেটা আছে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের মধ্যে, ডিফারেন্সটা কি। আমরা তো এই পার্টগুলো পড়েছি, ফর্মাল লেটারের পার্টগুলো দেখলাম, ফরম্যাটগুলো দেখলাম, তারপরে হচ্ছে ব্লক ফরম্যাট, সেমি ব্লক, ফুল ব্লক, মডিফাইড ব্লক, বিভিন্ন নামে এই যে এখানে দেখেছি। দেখো হোয়াট ইজ ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটারগুলো কি, যেগুলো ফ্রেন্ড ফ্যামিলির কাছে লেখা হয়, তাই না? এর কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, তারপর তার নির্দিষ্ট স্ট্রাকচার আমরা ফলো করে থাকি। ইনফর্মাল লেটারে যেগুলো বিষয়গুলো ব্যবহার করা যায় সেগুলো আমরা দেখলাম এখানে। হ্যাঁ, কন্ট্রাকশন ইউজ করা যায়, তারপরে এক্সক্লামেশন মার্ক ইউজ করা যাবে, মানে একটা ইমোশন প্রকাশ করার জন্য। শর্ট সেন্টেন্স বা সিম্পল ভোকাবুলারি ইউজ করতে পারো। তারপরে সামটাইমস মিস আউট ওয়ার্ডস ইন আ সেন্টেন্স লাইক হোপ টু হেয়ার ফ্রম ইউ সুন, যেমন আই হোপ অনেক সময় আমরা মিস করি, যেটা আমরা আই ইউজ না করি। ইনফর্মাল লেটারে কি ইন্টেন্সিফায়ার ইউজ করা যায়, যেমন ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি, অফুল ইত্যাদি ইত্যাদি। এখানে বিশেষ কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা ইডিয়মস এগুলো ইউজ করা যায়। তারপর হচ্ছে এখানে দেখো ইনফর্মাল লেটারের পার্টগুলো কি, ওই যে হেডিং থাকবে, হেডিং মানে তো আমরা বুঝতে পারছি কি জিনিস, তাই না? অ্যাড্রেস অ্যান্ড ডেট, কার কাছে লেখা হচ্ছে। ওপেনিং স্যালুটেশন, বডি, তারপর হচ্ছে ক্লোজিং স্যালুটেশন, ইয়োর এভার, ইয়োর ফ্রেন্ড, ইয়োর ইত্যাদি ইত্যাদি, অল দ্য বেস্ট ইত্যাদি লিখে সিগনেচার। সাবস্ক্রিপশন মানে হচ্ছে কি, দেখো দ্য অ্যাড্রেস অন দ্য এনভেলপ কন্টেন্স দ্য অ্যাড্রেস অফ দ্য রিসিভার অফ দ্য লেটার। এনভেলপ, দেখো তো এনভেলপ কোন লেটারে লিখতে হয় বলো, ফর্মাল না ইনফর্মালে? ইনফর্মাল লেটারে। হ্যাঁ, তোমাকে এনভেলপ দিতেই হবে, তাই না? কারণ আমরা অ্যাপ্লিকেশনে কোনো এনভেলপ দেয় না। এই যে এখানে ইনফর্মাল লেটারের একটা পার্ট দিয়ে রাখছে, একটু দেখে নিবা। এই দেখো ইনফর্মাল এবং ফর্মাল লেটারের মধ্যে পার্থক্য কি, তোমরা দয়া করে এই জায়গাটা একটু সবাই পড়ো দেখি। সবার বইয়ে কি আছে না এটা? জি স্যার। হ্যাঁ, তো আমি একটু যাদের বইয়ে নাই বা বই নেই তারা এখান থেকে একটু পড়ে নাও। বই তো সবার থাকার কথা এই মুহূর্তে, বই না থাকলে তো পড়া হবে না। আমি তো শীট দিচ্ছি, কিন্তু বইয়ে থাকলে কমপ্লিট ধারণাটা পাওয়া যায়। আচ্ছা, তো দেখো একটু পড়ে নাও দেখি সবাই। সবাই কি পড়তেছো? জি স্যার।
dear learners and viewers. Welcome to my online English class in my YouTube channel. YouTube called Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। পড়া শেষ হয়ে গেলে হাত তুলবা, হ্যাঁ? এই প্রশ্নটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু খেয়াল রাখবা। কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে সমস্যা না থাকলে ভালো। স্যার কলোকুয়াল ওয়ার্ডস মানে কি? কলোকুয়াল মানে হচ্ছে আমি তোমার সাথে যে কথা বলছি এটা কি আমার গ্রামের ভাষায় কথা বলছি, আঞ্চলিক ভাষায় কথা বলছি, না একটা মোটামুটি স্ট্যান্ডার্ড চলিত ভাষায় কথা বলছি? চলিত ভাষায়। হ্যাঁ, কিন্তু যখন আমরা আমাদের কাছের মানুষের সাথে কথা বলি, বন্ধু বান্ধবের সাথে কথা বলি, তখন কেমন কথা বলি? আঞ্চলিক ভাষা। ওই আঞ্চলিক চলিত ইয়া মানে মানে কি বলবো, একদম ইনফর্মাল যে ভাষাটা, ওইটাকে কলোকিয়াল বলা হয়, ঠিক আছে? জি স্যার। এমন কিছু আছে যে আমরা গালাগালিও ব্যবহার করে থাকি, শালা সম্বন্ধে ইউজ করি না, গালাগালি না, কিন্তু এটা তখন হয়ে যায় কি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওরকম আর কি। আচ্ছা, তো এখানে ওই যে ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলের মধ্যে কি কি পার্থক্য আছে এটা একটু খেয়াল রাখো, বিশেষ করে তারিখ লেখার ক্ষেত্রে এগুলো ব্রিফ কোশ্চেনের সময় আসে। দেখো এখানে আমরা একটু গুরুত্ব দিই, হ্যাঁ, এই জায়গাটা যে আমেরিকান এবং ব্রিটিশ স্টাইলে যখন লেটার লিখি তখন কোনটা কোন দিকে থাকে। যেমন অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, অ্যাড্রেস অফ দ্য সেন্ডার আমরা আমেরিকার স্টাইলে কি লিখি, একদম বাম সাইডে লিখি উপরে, তাই না, অ্যাড্রেস অফ দ্য সেন্ডার। কিন্তু ব্রিটিশ স্টাইলে কি করা হয়, টপ রাইট কর্নারে লেখা হয়, সামটাইমস সেন্টারেও লেখা হতে পারে। তাহলে আমরা যেটা পেয়েছিলাম যে ডান সাইডে যে আমরা অ্যাড্রেস লিখতেছিলাম সেন্ডারের, সেটা কিন্তু বইয়ে যেটা আমরা পড়েছিলাম প্রথম দিকে এটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে, কিন্তু আমেরিকান স্টাইলে সবকিছু বাম সাইডে। ডেট লেখার সময় কি করা হয় দেখো, ইন আমেরিকান স্টাইল ডেট ইজ রিটেন ইন, প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। দেখো প্রথমে হচ্ছে কি মাস, তারপরে হচ্ছে তোমার ডের যে দিনের সংখ্যা, তারপর হচ্ছে সাল। এটা হচ্ছে কি আমেরিকান স্টাইলে। তাহলে এখানে একটা কমা দেওয়া লাগে এই কারণে, হ্যাঁ, যেহেতু পাশাপাশি আছে। ইন দ্য আমেরিকান স্টাইল উই নর্মালি ইউজ ডেট ইন দ্য টপ লেফট কর্নার অ্যাবভ দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, ঠিক আছে? তো অ্যাবভ দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার মানে সেন্ডারের অ্যাড্রেসের উপরে লেখা হয়। দ্য ডেট ক্যান অলসো বি রিটেন 2 লাইনস বিলো দ্য সেন্ডার্স অ্যাড্রেস, অথবা সেন্ডার্স অ্যাড্রেসের নিচেও লেখা হতে পারে, তো আবার 2 লাইন বিলো। অন্যদিকে ব্রিটিশে কি করা হয়, কামস আন্ডার দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার ইট ইজ রিটেন, দেখো ডে মান্থ, এটা এইভাবে লেখা হয়। তাহলে আমেরিকান এবং ব্রিটিশের মধ্যে পার্থক্যটা কি বোঝা গেল? ডেট লেখার ক্ষেত্রে, হ্যাঁ, ডেট লেখার ক্ষেত্রে খেয়াল করবে। এবার রিসিপিয়েন্ট অ্যাড্রেস মানে যার কাছে পাঠাবো। ইন আমেরিকান স্টাইল রিসিপিয়েন্ট অ্যাড্রেস ইজ পজিশন অন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড স্টার্টস জাস্ট বিলো দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, অথবা ডেটের নিচে। While in the British style recipient address starts from the line where the date start in the right side of the page. আর দেখো অন্যদিকে ব্রিটিশ স্টাইলে রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা স্টার্ট হয় কোথা থেকে, যেখান থেকে ডেট স্টার্ট হয়েছে, ইন দ্য রাইট সাইড অফ দ্য পেজ। তার মানে আমরা যদি এখানে মনে করো একটু লিখি,
তাহলে মনে করো লিখলাম হচ্ছে এটা হচ্ছে কি আমেরিকান স্টাইলে, তাই না? এই সাইডে যদি লিখি তাহলে এটা হচ্ছে কি আমেরিকান স্টাইল, তাই তো? আমেরিকান স্টাইলের ডেটটাও আমরা লিখি কোথায়? দুই লাইনে। এটা কি আমেরিকান স্টাইলে লেখা হলো না ব্রিটিশ স্টাইলে লেখা হলো ডেটটা? এটা তো ডেটটা ব্রিটিশ স্টাইল হয়ে যাবে। তাহলে ব্রিটিশ আমি স্টাইল। তাহলে কি করতে পারি, এই জায়গায় এইভাবে লিখতে পারি। তাহলে এটা হলো আমেরিকান স্টাইল। এখন এটাকে যদি আমি আবার এই দিকে দিয়ে দিই তাহলে এটা হচ্ছে কি ব্রিটিশ স্টাইল, তাই তো? ব্রিটিশ স্টাইল। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে। এখন আমরা যখন আবার রিসিপিয়েন্ট অ্যাড্রেস লিখবো তাহলে মনে করো লিখলাম হচ্ছে যে এটা হলো কি আমেরিকান স্টাইল, তাই তো? আর যখন ব্রিটিশ স্টাইলে লিখবো তখন এটা আমি কোথা থেকে লেখা শুরু করব? কি বলছে এই জায়গায়? দেখো, ইন আমেরিকান স্টাইল রিসিপিয়েন্টস অ্যাড্রেস ইজ পজিশন অন দ্য লেফট, এটা তো গেল। ওয়াইল ইন দ্য ব্রিটিশ স্টাইল রিসিপিয়েন্ট অ্যাড্রেস স্টার্টস ফ্রম দ্য লাইন হোয়ার দ্য ডেট স্টার্টস। তাহলে রাইট সাইডে ডেটটা যেখানে শুরু হয়েছে, দেখো ডেটটা শুরু হয়েছে, ঠিক সেই লাইন বরাবর আমাকে এটা লেখা শুরু করতে হবে। তাহলে আমি দ্য প্রিন্সিপাল এটা কোথায় লিখবো? ঠিক ডেট যেখানে লেখা আছে সেই জায়গায় লিখবো। দেখো, ডেট যেখানে লেখা আছে সেই সোজা করে আমি কিন্তু প্রিন্সিপাল লেটার লিখবো, তার পরবর্তীতে বাকি যেগুলো আছে তার আমি নিচে দিয়ে শুরু করব। দেখো কি কথা বোঝা গেল? জি স্যার। প্রথমটা হচ্ছে আমেরিকান স্টাইল, এটা হচ্ছে আমেরিকান স্টাইল, আর এইটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। আর ব্রিটিশ স্টাইলে হচ্ছে ডেটটা একটু কারেকশন করতে হবে না? ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমি কপি করে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এটা এভাবে লিখতে হবে, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। অবশ্য ডেটটাকে এর সাথে কিন্তু এইভাবে লাগিয়ে দেওয়া হতে পারে, এর সাথেই লাগিয়ে দেওয়া হতে পারে এইটা, আর এখানে একটু ফাঁকা থাকবে ডেটে। আবার আমেরিকান স্টাইলের ডেটটা কি উপরেও যেতে পারে না, উপরেও থাকতে পারে ডেটটা, কিন্তু এইটা আমরা একটু খেয়াল করব। এরপর কি হচ্ছে দেখো, তাহলে এটা একটু খেয়াল রেখো। এরপর কি বলেছে দেখো, স্যালুটেশনের ক্ষেত্রে ইন দ্য আমেরিকান স্টাইল দেয়ার ইজ আ কোলন আফটার দ্য স্যালুটেশন আর গ্রিটিং সাচ অ্যাজ ডিয়ার মিস্টার ইত্যাদি দেওয়ার পর এটা কি থাকবে? এখানে কোলন থাকবে। দেখো, একটা কোলন থাকবে, হ্যাঁ কোলন থাকবে। অন্যদিকে হোয়াইল ইন দ্য ব্রিটিশ স্টাইল দেয়ার ইজ এ কমা আফটার দ্য গ্রিটিং, এটা কমা থাকবে। ইন দ্য ব্রিটিশ স্টাইল পিরিয়ড আর ফুল স্টপ আফটার মিস্টার এন্ড মিসেস আর অমিটেড। অন্যদিকে যে মিস্টার আর মিসেসের পরে যে আমরা সেই ফুল স্টপ দিই না, এই ফুল স্টপটা কি থাকবে? অমিটেড থাকবে ব্রিটিশ স্টাইলে। অমিটেড মানে কি? দেওয়ার দরকার নেই না নাকি? থাকা। হ্যাঁ, তাহলে এটা আসলে, তাহলে আমি যখন এখন স্যালুটেশনটা দিব তাহলে আরেকটা গ্যাপ দিয়ে লিখলাম ডিয়ার স্যার, দিয়ে এখানে একটা আমেরিকান স্টাইলে কি থাকবে? কোলন বলা হচ্ছে। এখন কোলনগুলো রিয়া করা হয় না, আরে ব্রিটিশে কি বলা হচ্ছে? এখানে একটা কমা থাকবে বলা হচ্ছে, তাই না? এটা কমা থাকবে বলা হচ্ছে। দেখো, এখন সাবজেক্ট লাইন বলছে ইন আমেরিকান ইংলিশ দ্য সাবজেক্ট ইজ গিভেন ইন বিটুইন রিসিপিয়েন্ট অ্যাড্রেস এন্ড দ্য স্যালুটেশন হ্যাভিং এ ব্ল্যাঙ্ক লাইন ইন বিটুইন। তাহলে সাবজেক্ট কোথায় দেওয়া হয়? স্যালুটেশন এবং রিসিপিয়েন্ট অ্যাড্রেসের মাঝামাঝি। তাহলে এটা একটু আগে আলোচনা করলেই হতো নাকি? তাহলে স্যালুটেশনটা কই যাবে? এই সাবজেক্ট কই যাবে? এখানে না? এবং অবশ্যই এর মাঝখানে একটা কি থাকবে? গ্যাপ থাকবে। আর সাবজেক্ট কথাটা পূর্ণাঙ্গ লিখবা। আচ্ছা, এইটুকু। তাহলে এখানে কি থাকবে? দেখো দুই সাইডে কিন্তু গ্যাপ থাকবে। এই গ্যাপগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, আমি কোথায় কোথায় গ্যাপ দিচ্ছি।
আমরা মেইনলি লেখার সময় এই আমেরিকান স্টাইল ফলো করবো, হ্যাঁ, ব্রিটিশ স্টাইলটার একটু এদিক ওদিক ঝামেলা আছে, দরকার নাই, আমেরিকান স্টাইল ফলো করবো, এখানে কোলন না দিলেও চলে এইটা। তো দেখো বলছে কি, অন্যদিকে ইন ব্রিটিশ স্টাইল দ্য সাবজেক্ট লাইন ইজ প্লেসড বিটুইন স্যালুটেশন অ্যান্ড দ্য বডি অফ দ্য লেটার। হ্যাঁ দেখো, কিন্তু এই সাবজেক্টটি আবার ব্রিটিশ স্টাইলে কোথায় লিখতে হবে, দেখো ডিয়ার স্যারের পরে দিয়ে সাবজেক্ট লাইন, তারপরে হচ্ছে বডি। এইভাবে কখনো লিখছো তোমরা এভাবে লিখছো যে ডিয়ার স্যারের না স্যার, স্যার, স্যার। থাকে না? আচ্ছা, তাহলে এটা গেল। এবার বডি তো হলোই, বডি থাকলো দুই জায়গাতেই। এই বডি দেওয়ার পর এবার হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ, তাই না? বলছে ইন ব্রিটিশ স্টাইল ইউর সিনসিয়ারলি ইজ ইউজড হোয়েন দ্য রিসিপিয়েন্ট ইজ অ্যাড্রেস বাই নেম, ডিয়ার কামাল, যদি এরকম নামটা দেয়, অর দ্য রিসিপিয়েন্ট ইজ নন টু দ্য সেন্ডার টু সাম ডিগ্রি, পরিচিত হলে পারে, হ্যাঁ, বা ব্রিটিশ স্টাইলে আমরা এটা করি, রিসিপিয়েন্ট অ্যাড্রেস যদি হোয়েন দ্য রিসিপিয়েন্ট ইজ নট অ্যাড্রেস বাই নেম অর রিসিপিয়েন্ট ইজ নট পার্সোনালি নন টু দ্য ইউর্স ফেথফুলি লেখা হয়। ইফ দ্য সেন্ডার ইজ অলরেডি অ্যাকোয়েন্টেড, যদি অ্যাকোয়েন্টেড হয় তাহলে বেস্ট রিগার্ড বা উইথ ওয়ান্স রিগার্ডস ইত্যাদি বা কাইন্ড রিগার্ডস ইউজ করা হয়। ইফ ইউ আর অলরেডি অ্যাকোয়েন্টেড মানে পরিচিত কিন্তু, ঠিক আছে? তো ইট মে বি অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ ফ্রেজেস সাজ এজ বেস্ট রিগার্ডস, ওয়ার্ম রিগার্ডস, এগুলো কাইন্ড রিগার্ডস, এগুলো যদি পরিচিত হয়, তাই না? এই কথাটা আবার ইয়ে হয়ে গেল। হোয়াইল ইন আমেরিকান স্টাইল উই জেনারেলি ইউজ সিনসিয়ারলি ফর দ্য গ্রিটিংস হোয়াট এভার দ্য সিচুয়েশন। তাহলে আমেরিকান স্টাইলে আমরা সবসময় কি লিখি? সিনসিয়ারলি, নাকি? সিনসিয়ার। সিনসিয়ারলি। সিনসিয়ারলি লিখে মোটামুটি অবশ্যই নামটা ব্র্যাকেটে দিব, মনে করে বললাম হচ্ছে নামটা দিয়ে দিলাম এইটুকু, আর এখানে সিগনেচারের একটা জায়গা থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আমরা কি লিখি, যে আমরা যেহেতু পরিচিত বা অপরিচিতের উপর ডিপেন্ড করে আমরা লেখার চেষ্টা করি, এখানে আমরা কি লিখবো? ইয়োর সিনসিয়ারলি, নাকি? কি বলছে এখানে দেখো, যদি পরিচিত হয়, তাই না, অ্যাড্রেস বাই নেম, সরি যদি নাম হয় তাহলে সিনসিয়ারলি, আর যদি রেসিপিয়েন্ট দেখো পরিচিত হয়, আর না হলে আমরা লিখি ইয়োর্স ফেথফুলি, আর সিনসিয়ারলি কথাটা সব জায়গায়। তাহলে আমরা মোটামুটি এই ইয়োর্স ফেথফুলি এই কথাটা এখানে আমরা লিখে দেব। এই হচ্ছে মোটামুটি আমাদের মনে করো ব্যাপারটা। তাহলে আমেরিকান স্টাইলে আমরা সবকিছু এই সাইড দিয়ে লিখছি, আর এখানে আমাদের একটু ভ্যারিয়েশন হয়েছে ব্রিটিশ স্টাইলে। দেখো বুঝতে পারছো কিনা, এখানে এই লাইনটা কিন্তু একই হয়ে গেছে না, এই সোজা, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে। তো এই হলো, এখানে কিছু ভিন্নতা আছে, এগুলো একটু দেখে নিবা। দেখো বলছে এখানে কিছু অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো পরীক্ষাতে ব্রিফ কোশ্চেনের সময় আসে, দুই একটা একটু খেয়াল রাখো। দেখো এইটি একটু খেয়াল রাখো, সিসি দিয়ে কি বোঝায়? সিসি, সিসি এর ফুল মিনিং হলো হচ্ছে কার্বন কপি। হ্যাঁ, কার্বন কপি মানে হলো আগের যুগে যখন এই প্রিন্টার ছিল না, তাই তো, তারপর হচ্ছে টাইপিং মেশিন ছিল না, তারপরে মনে করো হচ্ছে এরকম ইমেল পাঠানো যেত না। ইমেলে এখন তো একটা চিঠি একবারে লিখে শুধু শেয়ার করলে হয়ে যায়, নাকি? ওটা কি আর কপি করা লাগে? বলো, শুধু ইমেল অ্যাড্রেস মোটামুটি শেয়ার করলেই হয়ে যায়, ইমেল অ্যাড্রেস দিলেই হয়ে যায়। কেমন ভাবে দেখো, মনে করো আমি একটা ইমেল পাঠাবো এখানে, হ্যাঁ, তো সবাইকে ইমেল টিমেল পাঠাতে পারো? জি স্যার। কম্পোজে গেলাম, কম্পোজে গিয়ে মনে করো এই যে দেখো এখানে লেখা আছে সিসি অথবা বিসিসি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মনে করো তুমি যখন এখানে ইমেল আইডি গুলো লিখবা, তাহলে আমি ওখানে সিসিও লিখতে পারি, আবার বিসিসিও দিতে পারি। কি কি ঘটনা ঘটবে? মনে করো একটা চিঠি, মনে করো আমি এখানে একটা চিঠি লিখলাম যে আচ্ছা, এখানে একটা চিঠি আমি লিখলাম যে I am sending the copy of the book, এইটুকু একটা ইমেল
এটা আমি এখন পাঠাবো। ঠিক আছে, পাঠানোর সময় সিসিতে আমি যদি কারো ইমেল আইডি লিখি, মনে করো আমি একটা ইমেল আইডি লিখলাম, জাতা মাতা একটা লিখলাম মনে করো, ঠিক আছে তো, kamal2314@gmail.com, দেখি বাবা এ নামে কেউ আছে, আজ থাকলে থাকুক, এটা মনে করে দিলাম। তাহলে এখানে এখানে আমার মেইন আগে লিখতে হবে কার কাছে আমি প্রথমত কার কাছে পাঠাবো। মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে jamal12345 6@gmail.com, তাহলে জামাল গেল। তাহলে জামালের কাছে পাঠালাম, ওর সাথে সাথে কার্বন কপি আমি পাঠাচ্ছি কামালের কাছে। তারপর করে আরো লিখলাম, এখানে আমি মনে করেন হচ্ছে এই যে এখানে একজন দিলাম, তারপরে মনে করো টি দিয়ে একজনকে দিলাম, এইভাবে করে আমি এদের কাছে পাঠাচ্ছি। তাহলে আমি মোট মনে করো এটা আমি 4 জনের কাছে পাঠালাম। তাহলে এই 4 জনের কাছে যে আমি পাঠালাম, ইমেলটা 4 জনের কাছে চলে গেল। ঠিক আছে তো, 4 জনের কাছেই চলে গেল, এবং 4 জনের মধ্যে 4 জনই জানতে পারবে আর কার কার কাছে পাঠানো হয়েছে। ঠিক আছে তো, 4 জনের 4 জনই জানতে পারবে আর কার কার কাছে পাঠানো হয়েছে। কিন্তু আরেকটা বিষয় রয়েছে, যদি বিসিসি হয়, মনে করো আমি একটা বিসিসি দিয়ে আরেকজনের নাম দিলাম, মনে করো হাসান দিলাম, হাসান589 দিয়ে @gmail.com, এটা মনে করে দিলাম। তাহলে বিসিসিতে আমি যাদের নাম দিব তারাও চিঠিটা পাবে, কিন্তু এই বিসিসিতে কার কার কাছে পাঠানো হয়েছে তারা অন্য কেউ জানতে পারবে না। মানে ব্লাইন্ড কার্বন কপি বলা হয়, বিসিসি দিয়ে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি, মানে এই চিঠিটা আর কার কার কাছে পাঠানো হয়েছে সেটা অন্যরা কেউ জানতে পারবে না। কিন্তু সিসিতে সবাই সবারটা জানতে পারবে যে আর কার কাছে পাঠানো হয়েছে। যেমন কামালও জানতে পারবে যে প্রযোক্তা পান্ডাক নাকি নাম, এর কাছে পাঠানো হয়েছে। তারপর টনা জানতে পারবে যে কামালের কাছে পাঠানো হয়েছে, জামাল জানতে পারবে কামালের কাছে পাঠানো হয়েছে, বা এই 3 জনের কাছে পাঠানো হয়েছে। ঠিক এরকম এই 4 জনেরই জানতে পারবে, কিন্তু ব্লাইন্ড কার্বন কপি তুমি যার নাম দিবা সেই নামটা অন্যরা কেউ জানতে পারবে না যে কার কাছে পাঠানো হয়েছে। কি কথা বোঝা গেল? জি স্যার। তাহলে একটা হচ্ছে সিসি মানে হচ্ছে কার্বন কপি, এটা একটু বইয়ে লিখে রাখবা যাদের এই ব্লাইন্ড কার্বন কপিটা বইয়ে নেই। আর হচ্ছে বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, মানে এটা ঢেকে রাখা, মানে অন্যকে জানতে না দেওয়া, এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এটা একটু খেয়াল রাখবা। তারপরে ইএনসি মানে হচ্ছে এনক্লোজার মানে হচ্ছে যখন আমরা মূল চিঠির সাথে আরো কিছু যুক্ত করে দিই। মনে করো এইটা হলো আমাদের একটা অ্যাপ্লিকেশন, তাই তো, ব্রিটিশ স্টাইলে লেখা এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন। মনে করো এই অ্যাপ্লিকেশনের সাথে মনে করো আমি স্যার, এটাই মনে করো প্রিন্সিপাল স্যারের বরাবর আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছি। আমি কিছুদিন কলেজে যেতে পারিনি, এই কারণেই অসুস্থতার কারণে আমি মানে অনুপস্থিত ছিলাম। তো এখন আমি সেই নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখেছি। এখন অ্যাপ্লিকেশন লেখার পর তোমাকে কি করতে হবে, তুমি যে অসুস্থ ছিলে তার প্রমাণস্বরূপ মনে করো তুমি ডাক্তারের প্রেসক্রিপশন সহ কিছু কাগজপত্র এর সাথে যুক্ত করে দিবা। তাহলে যুক্ত করার জন্য এর সাথে তুমি স্ট্যাপলিং করে দিবা নিশ্চয়ই। তাহলে এইখানে কি করতে হবে, তোমাকে ইএনসি লিখে তুমি এখন এই জায়গাতে এক এক করে দিয়ে দিচ্ছ যে কপি অফ প্রেসক্রিপশন, কপি অফ প্রেসক্রিপশন দিলা। 2 নম্বর হচ্ছে মনে করো 2 নম্বর দিলা মনে করো তোমার যে সকল কপি অফ তোমার হচ্ছে যে মানি রিসিপ্ট, মানে হসপিটাল বা ক্লিনিক, তাই তো। এটা তাহলে এগুলো করা এনক্লোজার। এগুলো দিয়ে কি করা হয়, তুমি যে তোমার অ্যাপ্লিকেশনের সাথে এই পেপারগুলো যুক্ত করেছো সেটা একটু জানিয়ে দেওয়া যে নিচে নিচে তুমি কি কি পাঠিয়েছো, এটা বলে এনক্লোজার। কি কথা বোঝা গেল? বিশেষ করে জব অ্যাপ্লিকেশনও কিন্তু এনক্লোজার দেওয়া হয়। যখন তুমি এটাকে কভার লেটার লিখবা, কভার লেটার লেখার পর তোমাকে কি করতে হবে, কিছু
তোমার বায়োডাটা, তোমার সার্টিফিকেট, ফটো, এগুলো তোমার কি করতে হবে, অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করতে হবে। তো এগুলোকে বাংলায় বলা হয় সংযুক্তি, আর ইংরেজিতে লেখা হয় এনইএনসি বা এনক্লোজার। এনক্লোজার দেখো মিনিংটা হচ্ছে কি, CLOUR, তাতে এনক্লোজার। এর একটু খেয়াল রাখো। এবারে পিপি মানে হচ্ছে অন বিহাফ অফ। তারপর হচ্ছে এখানে এই দেখো পিএস মানে কি, পোস্টস্ক্রিপ্ট। পোস্টস্ক্রিপ্ট মানে কি, ইউজ ফর ইন্ট্রোডিউসিং সাম অ্যাডিশনাল ইনফরমেশন এট দ্য এন্ড অফ আ লেটার ইউ হ্যাভ সাইন্ড ইউর নেম। মানে পোস্টস্ক্রিপ্ট মানে হচ্ছে তুমি যে তোমার নামটা এখানে দিয়ে সাইন করেছো, তারপরে যদি তুমি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাও, যে আমি এখানে লিখলাম কি, এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আমি দিলাম, এই ইনফরমেশনটাকে বলা হচ্ছে পোস্টস্ক্রিপ্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মনে করো বিষয়গুলো। তো একটু এগুলো খেয়াল রাখবা। আর এফ দিয়ে বোঝায় রেফারেন্স, যেগুলো আমি বললাম সেগুলো একটু শুধু লিখে রাখো, হ্যাঁ, বা দাগিয়ে রাখো। যে দেখো সিসি, আর একটা দিয়েছি বিসিসি, এনক্লোজার, পিপি, পিএস দিয়ে কি বোঝায়, পোস্টস্ক্রিপ্ট, আর হচ্ছে রেফারেন্স আর এফ। আর বাকিগুলো একটু তুমি দেখতে পারো তোমাদের যদি মনে হয়। এইটা তাহলে এই ছোট ছোট বিষয়গুলো কি বোঝা গেল? হুম, হ্যাঁ স্যার বলো। ওই যে বিসিসিতে হচ্ছে মানে যার কাছে পাঠানো হবে তারটা তো অন্যরা দেখতে পারবে না, কিন্তু সে কি অন্যদেরটা না, দেখতে পারবে? না কেউ কারোটা, ও কারোটা দেখতে পারবে না। ওকে স্যার। মানে একমাত্র সেন্ডার ছাড়া ওর ইনফরমেশন আর ওকেও অন্য কোনো ইনফরমেশন দেওয়া হবে না। ঠিক আছে, এই জি স্যার। আচ্ছা, তাহলে এইগুলা গেল হচ্ছে লেটারের ছোটখাটো বিষয়গুলো। এবার আমরা চলে আসি বিজনেস লেটার, মানে বাড়তি আমরা কিছু লেটার সম্পর্কে জানবো, রিকমেন্ডেশন লেটার, রেফারেন্স লেটার, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে দেখো, হোয়াট ইজ আ বিজনেস লেটার। বিজনেস লেটার আসলে কি, এইখানে একটু পার্থক্যটা হয়ে যায়, আমরা একটু দেখবো। দেখো, বিজনেসটা হচ্ছে দ্য লেটার দ্যাট কন্টেন্স বিজনেস রিলেটেড ইস্যুস অর ইনফরমেশন ইজ কল্ড বিজনেস অর কমার্শিয়াল লেটার। কেমন, মনে করো ওয়ালটন কোম্পানির কাছ থেকে বা হচ্ছে সিঙ্গার কোম্পানির কাছ থেকে তুমি কিছু জিনিস কিনেছো। ঠিক আছে, তা ওয়ালটন বা সিঙ্গার কোম্পানির কাছ থেকে তুমি একটা টেলিভিশন কিনেছো, দিয়ে টেলিভিশনটা তুমি কিনে এনেছো, বা তোমাকে অনলাইন মানে অনলাইনে তুমি অর্ডার করেছো, তোমাকে কুরিয়ারে করে পাঠিয়ে দিয়েছে। তো দেখা গেল তুমি যখন হাতে পেয়েছো তখন তোমার ওই টেলিভিশন আর কাজ করছে না, হ্যাঁ, টিভি আর কাজ করছে না, ওপেন হচ্ছে না। তখন তুমি কি কি করবা? তখন তুমি নিশ্চয়ই আবার একটা চিঠি লিখবা, নাকি? তুমি একটা চিঠি লিখে পণ্যটা সহ রিটার্ন করে দিবা। তাহলে এটা কি, এই যে তুমি যে পণ্যটা পাইলা এটা রিটার্ন করে দিলা, এটা হচ্ছে কি একটা বিজনেস লেটার। বা তুমি হয়তো পণ্যটা পেয়েছো, পণ্য খুব ভালো হয়েছে, তাই রিসিভ হিসাবে তুমি একটা লেটার তুমি তাদের পাঠালা যে আমি ঠিক মতো পেয়েছি এবং জিনিসটা খুবই ভালো, ইত্যাদি ইত্যাদি। মানে যেভাবেই হোক কাস্টমার কোম্পানির সাথে যে চিঠি লেনদেন করতেছে, এটা হচ্ছে কি একটা বিজনেস লেটার। অথবা দুইটা কোম্পানির ভিতরে হতে পারে, কাস্টমার কোম্পানির ভিতরে হতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা মোটামুটি কোম্পানি যেগুলো বিষয়গুলো রিলেশন থাকবে এগুলো হচ্ছে বিজনেস লেটার। বা তুমি কিছু বই কিনেছো কোনো একটা দোকান থেকে, বইয়ের দেখাচ্ছে অধিকাংশ পেজ নষ্ট, কোনো কোনো জায়গাতে কোনো পেজ নাই, এই বিষয়গুলো হচ্ছে বিজনেস লেটারের মধ্যে পড়ে। তাই বলছে দেখো, এখানে যদি আমরা এটা দেখি, এ বিজনেস লেটার ইজ রিটেন ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তাহলে বিজনেস লেটার কিন্তু একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো তারপরে বলছে দেখো, বিজনেস লেটার ইজ রিটেন ফ্রম ওয়ান বিজনেস অর্গানাইজেশন টু অ্যানাদার or between such organization their customer, client or other external parties. The style of letter depends on the relationship between the parties concerned. There are many reasons to write a business letter. It may be written to request information, to order supplies from a supplier, to identify a mistake, অথবা to reply directly to request, to apologize for a wrong, or simply to convey goodwill. তাই তো, এই বিভিন্ন কারণে কিন্তু বিজনেস লেটার লেখা হতে পারে। কি বোঝা গেল বিজনেস লেটার কি জিনিস?
জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে বিজনেস লেটারে কি কি থাকে ওই একই বিষয়। বিজনেস লেটারে লেটার হেড থাকবে। লেটার হেডটা বলতে বোঝায় মেইনলি দেখো, লেটার হেড বলতে আমরা বুঝি হচ্ছে যখন আমরা কোনো প্রতিষ্ঠান ভিত্তিক লিখি তখন উপরে লেটার হেডের, এটা একটু কেটে দিই, আমরা একটু বিজনেস লেটারের কোনো ইয়া দেখি তো। বিজনেস লেটার, এই যে দেখো এই উপরে এটাকে ইয়া বলা হয়, লেটার হেড বলা হয়। এই যেখানে দেখো লেটার হেড আছে, হ্যাঁ, দি স্কয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা, বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি। দেখো এই জায়গায় মেনলি বিজনেস লেটারের লেটার হেড বলা হয়। এই যেমন লেটার হেড আছে এটার, হ্যাঁ, দেখো এই যেখানে এটা হচ্ছে লেটার হেড উপরে। কি সবাই বুঝতে পারছো? মানে মনে করো জি স্যার। আমি এই অ্যাপ্লিকেশনটা লিখছি, অ্যাপ্লিকেশনের লেখা ঠিক মাঝে করে আমার যে প্যাড থাকে, বিশেষ করে কোম্পানি ভিত্তিক প্যাড থাকে, তো ওই প্যাডে যে ঠিকানাটা থাকে, আমি বললাম আমি কোনো ওষুধ সাপ্লাইয়ের জন্য কাজ করছি, স্কয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা, বাংলাদেশ, ঢাকা লিখতে হবে, বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ ঢাকা, মনে করো 1215। এটা হচ্ছে কি আমাদের লেটার হেড। ঠিক আছে তো? এটা একটু বড় করে সুন্দর করে লোগো টোগো সহ থাকতে পারে, এখানে লোগো থাকতে পারে এই জায়গায় বা পাশে লোগো দিতে পারে। এইভাবে লেটার হেডটা লেখা হয়। তাহলে বিজনেস লেটারে লেটার হেড থাকে, তারপর ডেট লাইন থাকে, সেটা তো আমরা দেখেছি। ডেট লাইন দেখো, ইনফ্লো ফুল ব্লক অর সিম্পলিফাইড ব্লক স্টাইল, দ্য ডেট লাইন ইজ লেফট, দেখো অ্যালাইনড হতে পারে, অথবা ইন ব্লকে, সেমি ব্লকে, স্টাইলের ডেট রাইট হতে পারে। মানে সেটা তো নির্ভর করছে তোমার কোন ব্লকে লিখতেছো। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ডেট কিন্তু কখনোই যেন পরীক্ষার হলে এইভাবে লিখবা না, 06022025, এটা লিখবা না। হ্যাঁ, কিভাবে লিখবা বলো? মাসের নাম লিখে দিতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে লিখবা। ঠিক আছে তো? এই জিনিসটা যেন লেখা না হয়, এটা লিখবা না। দেখবো যে তারপরে তোমাদের যখন লিখতে দেবো তোমরা সবাই লিখতে, কারণ ক্লাসে তো মাত্র আছো কয়জন, 20-25 জন, বাকিগুলো তো নাই, তারা তো এই ভিডিও ক্লাসটা দেখবে না, একই প্রশ্ন আবার করবে। এবার হচ্ছে ইনসাইড অ্যাড্রেস কি, সেটা তো জানছো। রেফারেন্স লাইন, এই যে রেফারেন্স থাকে হচ্ছে বিজনেস পারপাসের, হ্যাঁ, রেফারেন্স লাইন, গ্রিটিং, স্যালুটেশন, যেটা আছে বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ, সিগনেচার, স্টেনোগ্রাফিক রেফারেন্স, এইগুলো একটু খেয়াল করতে হবে। দেখো এই যে এনক্লোজার কপিজ, হ্যাঁ, এনক্লোজার এটা, অথবা সিসি কাকে দেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ থাকতে পারে। স্টেনোগ্রাফিক এনক্লোজার মানে হচ্ছে অনেক সময় বিভিন্ন কোম্পানিতে সবসময় কি বস লেখে না, চিঠিপত্র লেখার জন্য একজন কম্পিউটার ম্যান থাকে, বলো তো? কম্পিউটার ম্যান। আলাদা একজন একজন লোক অ্যাসিস্ট্যান্ট থাকে। হিসেবে একজন লোক থাকে, যে প্রধানত এগুলো লেখালেখি করে। বস বা ম্যানেজার এরা কিন্তু এগুলো লেখে না। তাহলে এখন একজন লিখে দিচ্ছে একজনের হয়ে, তখন কি করতে হয়, চিঠির কোণার দিকে, দেখো এখানে কোণার দিকে কি করা হয়, একজন যে টাইপিস্ট আর যে সেন্ডার দুজনেরই ইনিশিয়াল থাকে, হ্যাঁ, দেখো দ্য সেন্ডার্স ইনিশিয়াল আর টাইপ ইন অল ক্যাপিটালস, তাহলে সেন্ডার্স ইনিশিয়ালস আর টাইপ ইন অল ক্যাপিটালস, followed by a colon or slash, then the initial of the typist in lower case letter. Initial মানে বুঝো তো? শুরু। ইনিশিয়াল মানে কি, কোনো নামের প্রথম অক্ষরগুলো। দেখো আমার নাম হচ্ছে কি মিলন মণ্ডল, তাহলে আমার ইনিশিয়াল হবে কি MM। MM, স্ল্যাশ দিয়ে মনে করো একজন লিখছে হচ্ছে কে, ঠিক আছে তো, কিবরিয়া হোসেন, এই যে এটা, ঠিক আছে, কিবরিয়া হোসেন করতে। তাহলে এই বড় হাতের মানে বুঝবো যে এ হচ্ছে সেন্ডার, আর এটা মানে বুঝবো সে হচ্ছে কে, টাইপিস্ট নাকি, সে হচ্ছে টাইপিস্ট। দেখো কোলন অথবা স্ল্যাশ দিয়ে আমরা ইনিশিয়ালস অফ দ্য টাইপিস্ট ইন লোয়ার কেস লেটার। হ্যাঁ, কখনো কখনো সেন্ডারের প্রথম ইয়াটা লেখা হয়, যেমন আমরা যদি একটু
ইয়া দেখি, স্টেনোগ্রাফিক রেফারেন্স। এই যেখানে দেখতে পাচ্ছ, এই যেখানে দেখা যায়, এই যে দেখো শেষের দিকে, হ্যাঁ, এই যে EP:FR অথবা EP/FR, তাহলে স্ল্যাশ অথবা কোলন, এটা ইউজ করে। এটা হচ্ছে স্টেনোগ্রাফিক রেফারেন্স, মানে কে লিখেছে। তাহলে যে উপরে মানে প্রথম দিকে যেটা থাকতেছে ক্যাপিটালাইজেশনে সেটা হচ্ছে সেন্ডার, আর পরে যেটা থাকতেছে সেটা হলো কি টাইপিস্ট। টাইপিস্ট। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কোনো লেটারে থাকলে ভালো হতো। আচ্ছা, নেই দেওয়া ওইভাবে। ওকে, তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। স্ট্যান্ডার্ড বিজনেস ফরম্যাট কি, এগুলো তো ওই এর কোনো স্ট্যান্ডার্ড বলে কথা নেই, তুমি একটা ফরম্যাটে লিখবা, এটা হলো বড় কথা। বিজনেস ডেটার কোয়ালিটিগুলো কি কি, এগুলো রিডিং দিয়ে দিবা। বিজনেস ডেটা পারপাস এগুলো আমার দরকার নেই। অ্যাডজাস্টমেন্ট লেটার কি, কমপ্লেন লেটার কি, আমরা কয়েকটা জাস্ট রিকমেন্ডেশন এবং রেফারেন্স লেটার, এই 4টা লেটার সম্পর্কে আজকে আমরা একটু জানবো আরো ভালো করে। দেখো, প্রথমে আসি কমপ্লেন লেটারে আসি। কমপ্লেন লেটার কিন্তু এক ধরনের বিজনেস লেটার। হ্যাঁ, কমপ্লেন লেটার এক ধরনের বিজনেস লেটার, যেটা আমি অলরেডি তোমাদের ওয়ালটন বা সিঙ্গারের একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, যে তাহলে ওয়ালটন বা সিঙ্গার তোমার কাছে একটা টেলিভিশন পাঠিয়েছে, কিন্তু সেটাতে সমস্যা আছে, সেটা কাজ করছে না। তাহলে তুমি কি কি করতে পারো, এটা তুমি চিঠিতে লিখবা, হয় এটাকে চেঞ্জ করে দিতে হবে, আর না হলে রিপ্লেসমেন্ট না করতে পারলে আমাকে রিফান্ড করে দিতে হবে, যে আপনার কোম্পানি থেকে আমি জিনিস নেবই না, আপনি আমার টাকা ফেরত দিন, এই হতে পারে। দেখো, a letter written by a customer or a consumer to a company regarding a problem with a product or service is called claim or complaint letter. ঠিক তো, বুঝা গেল? This letter Yes, sir. states the damage, errors or mistakes happen to the delivered goods. Therefore claims for compensation, হ্যাঁ, তাহলে ডেলিভার্ড গুডের মধ্যে যদি কোনো ড্যামেজ থাকে, এরর থাকে, মিস্টেক থাকে, তাহলে সেটাকে তুমি কি করছো, ক্লেম করছো, ক্ষতিপূরণ ক্লেম করছো। Thus a complaint letter is a request for an adjustment, দেখো, such a refund, replacement, payment for damage ইত্যাদি। A complaint letter should be written with positive statement, avoiding any threat, কোনো হুমকি ধামকি দেওয়া যাবে না, accusation or veiled hint about what he will do if the matter is not settled promptly। তবে যেটা সেটাকে যদি তুমি সেটেল করা না হয়, তাহলে তুমি আসলে কি চাচ্ছ সেটা একটা ইঙ্গিত দিয়ে যেতে হবে। এখন এর ভিতরে কি কি থাকতে পারে, কি কি দেখো, ফুল ইনফরমেশন ফর দ্য কুইক আইডেন্টিফিকেশন অফ দ্য ডিফেক্টিভ প্রোডাক্ট, তাহলে যে প্রোডাক্ট পাঠিয়েছে তার রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিতে হবে। যেমন এর ভিতরে কি থাকতে পারে, ডেট অফ দ্য পারচেজ, ইনভয়েস নাম্বার, পারচেজ অর্ডার নাম্বার, হ্যাঁ, কাস্টমার আইডি ইত্যাদি। আ ক্লিয়ার এক্সপ্লেনেশন অফ হোয়াট হ্যাজ গন রং, কি হয়েছে তার এক্সপ্লেনেশন থাকতে হবে। আ ক্লিয়ার এক্সপ্লেনেশন অফ হাউ ইট এফেক্টস ইউ, চেঞ্জ না করলে তোমার কি ক্ষতি হতে পারে বা কিসের জন্য তুমি এটা চেঞ্জ করাচ্ছ। তারপর হচ্ছে এই জাতীয় জিনিসগুলো এখানে মেনলি দেওয়া থাকে। এটা গেল কমপ্লেন লেটার। এখন অ্যাডজাস্টমেন্ট লেটার কি, অ্যাডজাস্টমেন্ট লেটারটা হচ্ছে কমপ্লেন লেটারের বিপরীতে। ঠিক আছে, তো তাহলে কমপ্লেন লেটার লেখে হচ্ছে একজন কাস্টমার, কমপ্লেন লেটার লেখে হচ্ছে কে, একজন কাস্টমার। ঠিক তো, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার। হ্যাঁ। আর অ্যাডজাস্টমেন্ট লেটার লেখে কে, কোম্পানি লিখবে। কোম্পানি। হ্যাঁ, কারণ সে কমপ্লেন লেটারের রেসপন্স দিচ্ছে। বলছে আ লেটার রিটেন ইন রেসপন্স টু আ ক্লেম অর কমপ্লেন লেটার ইজ কল্ড অ্যান অ্যাডজাস্টমেন্ট লেটার। হ্যাঁ, দেখো, অ্যান অ্যাডজাস্টমেন্ট লেটার ইজ আ রিপ্লাই টু কমপ্লেন লেটার ইত্যাদি ইত্যাদি। এখানে কি থাকে, দ্য পারপাস অফ অ্যান অ্যাডজাস্টমেন্ট লেটার ইজ টু রিজলভ আ কনফ্লিক্ট বিটুইন কোম্পানি এন্ড ইটস কাস্টমার। When a customer is dissatisfied with the company's product and service, he makes a complaint. In response to the complaint, the company writer writes to the customer accepting his or her claim. এইভাবে, তাই তো? এখন এই ক্লেমে কি করতে পারে, যে ক্লেমটা গ্র্যান্ট করতে পারে অথবা বলতে পারে রিজেক্টও করতে পারে, যে আমার কোম্পানিতে কোনো রকম আর এক্সচেঞ্জ হয় না, মাল ফেরত নেওয়া হয় না, এটা আপনার সমস্যা, আপনি নিতে গিয়ে আমি সঠিক জায়গায় পাঠিয়েছিলাম, আপনি কোনো রকম ভাবে ড্যামেজ করেছেন। বলছে if the company grants the claim, it makes correction to the mistakes through payment of compensation. আর যদি রিজেক্ট করে তাহলে এটা এক্সপ্লেন করবে why the request cannot be granted in
as cordial manner as possible. An adjustment letter should begin with a positive statement expressing sympathy and understanding and should end with another positive statement. ইত্যাদি যাও, তাহলে কমপ্লেন লেটার এবং অ্যাডজাস্টমেন্ট লেটার একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, তাই না? কারণ যদি কেউ কমপ্লেন লেটার না লেখে তাহলে কি অ্যাডজাস্টমেন্ট লেটার লেখা হবে? না স্যার। লেখা হবে না। অতএব দুটোর মধ্যে একটা সংকেত আছে, লিঙ্ক আছে। আচ্ছা গেল। এরপর হচ্ছে আমরা দেখব, দেখো এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে। এইটা হচ্ছে কি আমাদের সেন্ডার্স অ্যাড্রেস, তারপরে হচ্ছে ডেট, তারপর হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে দেখো এই যে ডিয়ার স্যার নাম ইত্যাদি ইত্যাদি, তারপর হচ্ছে রেফারেন্স অর্ডার, হ্যাঁ অর্ডার নাম্বার, রেফারেন্সে অর্ডার নাম্বার দিচ্ছি, তারপরে যেভাবে বডিতে লেখার লেখে এই যে এখানে। এবার হচ্ছে রিকমেন্ডেশন লেটার এবং রেফারেন্স লেটারের মধ্যে পার্থক্য কি, এটা আমরা একটু দেখব। আচ্ছা, রেফারেন্স লেটার এবং রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার মানে হচ্ছে, মনে করো তোমাদের মধ্যে কেউ একজন কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যাবা, ঠিক আছে তো, অথবা তুমি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যাবা, ঠিক তো? জি স্যার। তাহলে অ্যাপ্লিকেশনের সময় তুমি যখন অ্যাপ্লিকেশন করবা তখন তুমি কি করবা, তোমার পরিচিত, তোমার যারা পরিচিত আছে, তোমাকে যারা রিকমেন্ড করতে পারে, যে আমার কাছে মনে করো একটা রিকমেন্ডেশন তুমি চেয়েছো যে স্যার আমি একটা বিশ্ববিদ্যালয়ে এটা পড়ার জন্য যাচ্ছি, তো আপনি যদি একটা রিকমেন্ডেশন লেটার দিতেন তাহলে ভালো হতো। মানে তুমি তোমার অ্যাপ্লিকেশনের সাথে একটা রিকমেন্ডেশন লেটার কি করবা, সেন্ড করবা। যেমন এর আগে একটা স্টুডেন্টের আমরা এরকম রিকমেন্ডেশন লেটার করেছিলাম, জাস্ট একটু ফরম্যাটটা দেখো কিভাবে আসে। অনলাইনে হলে পরে তারা ইমেলে তারা পাঠায়, এই দেখো ইউনিভার্সিটি ইওর রেকমেন্ডেশন লেটার অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তো একজন স্টুডেন্ট তার অ্যাপ্লিকেশনের সময় আমাদের একটা রিকমেন্ডেশন লেটার দিতে বলেছিল, এখানে অনলাইনেই জাস্ট ওটা লেখা ছিল, লেখার পর সেটাকে এই যে দেখো, এটা মনে করো একটা রিকমেন্ডেশন লেটার এই স্টুডেন্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে দেখো সে লিখেছে, হ্যাঁ রিকমেন্ডেশন লেটারটা ডিয়ার মেম্বার অফ অ্যাডমিশন কমিটি ইত্যাদি, এই হিসাবে এই যে আমার সইটই সহ এভাবে দিয়েছিলাম যে আপনারা তাকে গ্রহণ করতে পারেন, তাই তো? তাকে আপনারা কি করতে পারেন, গ্রহণ করতে পারেন, তার এই কোয়ালিটি আছে, সে এরকম স্টুডেন্ট, আমাদের কলেজে তার এরকম বেশ যোগ্য ছিল, অংশগ্রহণ ইত্যাদি। তাহলে সেইভাবে জানিয়ে কি করা হচ্ছে, তাকে মানে সে অ্যাপ্লিকেশনের সাথেই কিন্তু দিয়ে দিচ্ছে, তার রিকমেন্ডেশন লেটারটা অ্যাপ্লিকেশনের সাথেই দিবে। হ্যাঁ, তাই বলছে দেখো, আ লেটার মেক্স আ স্টেটমেন্ট অফ রিপোর্ট ফর আ ক্যান্ডিডেট ইজ কল্ড আ রিকমেন্ডেশন লেটার। তাহলে সে একজন ক্যান্ডিডেট, সেটা চাকরি হতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। বলছে আ লেটার ডেসক্রাইবিং সামওয়ানস কোয়ালিটিস অ্যান্ড অ্যাবিলিটিস রিটেন বাই সামওয়ান হু ওয়ার্কড উইথ দেম প্রিভিয়াসলি অর সেন্ট টু আ পসিবল নিউ এমপ্লয়ার। ওয়ার্ক হতে পারে, টিচার হতে পারে, তাই না? In recommendation letter, the writer assesses the qualities, characteristics, and capabilities of the applicant in terms of his ability to perform a particular task. This letter is addressed to a particular requester. Letters of recommendation are typically related to employment, admission to institution of higher education, or scholarship eligibility. এই সকল কাজে হচ্ছে রিকমেন্ডেশন লেটার লাগে। কি কথা বোঝা গেল? রিকমেন্ডেশন লেটার কি? জি স্যার। এরপর হোয়াট ইজ রেফারেন্স লেটার? রেফারেন্স লেটারও কিন্তু রিকমেন্ডেশন লেটারই, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য হলো, রেফারেন্স লেটারটা প্রথমেই পাঠানো হয় না। রেফারেন্স লেটার কখন পাঠাতে হয়, যখন একজন তুমি একটা জব অ্যাপ্লিকেশন লিখছো, জব অ্যাপ্লিকেশনে তোমরা কি করবা, সিভির সাথে দুইজন রেফারির নাম লিখবা তোমরা, ঠিক আছে তো? তোমরা কিন্তু রেফারেন্স লেটার পাঠাচ্ছ না, কিন্তু দুইজন ব্যক্তির নাম দিচ্ছ, যদি কোম্পানি বা বিশ্ববিদ্যালয় মনে করে তারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেই হিসাবে মনে করো তুমি তোমার অ্যাপ্লিকেশনে তোমার দুইজন টিচারের নাম লিখে দিলা। মনে করো বললাম হচ্ছে মিস্টার মোহাম্মদ জামাল হোসেন, মনে করো এখানে থাকলো হচ্ছে এইভাবে যে রেফারেন্স নাম্বার 1, রেফারেন্স দিয়ে লিখলা হচ্ছে 1, এখানে রেফারেন্স নিয়ে রেফারি বলা হয়,
তাহলে দিলাম, তাই তো? এটা 1 নম্বরে। তারপরে মনে করো লিখলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দিলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, দিলাম হচ্ছে মনে করো কেসি কলেজ ঝিনাইদহ, ঠিক আছে? তো এইভাবে দিলা একজনের। তার মনে করো 2 নম্বরে আরেকজনকে দিলা, 2 জন করে মোটামুটি দেওয়া লাগে, সেটা আমরা যখন লিখবো তখন বুঝতে পারবা। 2 জন, 2য় নম্বর। এখানে তুমি নাম দিলা হচ্ছে মিস্টার মোহাম্মদ কামাল হোসেন, ইনিও তাই। তাহলে 2 জনের নাম দিয়ে দিলা রেফারেন্সে, ঠিক আছে? তো এখন যখন তুমি 2 জনের নাম দিলে অ্যাপ্লিকেশন সাথে চলে গেল। তাহলে যদি এবার তুমি যাদের কাছে অ্যাপ্লিকেশন করবা, তারা এখানে তোমার করে একটা ইমেল আইডি দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে, ইমেল আইডি থাকবে, ফোন নম্বর থাকবে, তাই না? তো এখন এদের কাছ থেকে যদি এখন তোমার সম্পর্কে তুমি যাদের কাছে চিঠি লিখেছো তারা যদি জানতে চায়, তখন এনারা একটা রেফারেন্স লেটার তোমার হয়ে তারা পাঠাবে, ঠিক আছে? তো দেখো বলছে কি, আ লেটার ইন হুইচ অ্যান এমপ্লয়ার রিকমেন্ড সামওয়ান ফর আ নিউ জব ইজ কল্ড আ রেফারেন্স লেটার। দেখো বলছে আর লেটার ইজ দ্যাট ইজ রিটেন, একই জিনিস কিন্তু রিকমেন্ডেশন লেটার এবং একই রকম। বলছে ইন আ রেফারেন্স লেটার দ্য রাইটার মেক্স আ জেনারেল অ্যাসেসমেন্ট অফ দ্য কোয়ালিটিজ, ইন্টারেস্ট ইত্যাদি। দেখো আর রেফারেন্স ইজ লেটার ইজ টিপিক্যালি ইউজড ইন সিচুয়েশন হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ইজ বিং অ্যাসেসড, মানে কি যখন একজন ব্যক্তির ক্যারেক্টার অ্যাসেস করা হচ্ছে, মানে যখনই আসলে কোম্পানি বা তুমি যাদের কাছে চিঠি লিখেছো তারা যদি তোমার কাছে ক্যারেক্টার সম্পর্কে জানতে চায়, তাহলে রেফারেন্স লেটার চাওয়া হতে পারে, তাছাড়া রেফারেন্স লেটারের প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে রিকমেন্ডেশন লেটার অ্যাপ্লিকেশনের সাথে পাঠাতে হয়, ঠিক আছে? তো আর রেফারেন্স লেটার যদি কোম্পানি অ্যাসেস করার সময় চায় যে আমাকে একটা চিঠি পাঠান যার যে আপনাকে রেফারেন্স হিসেবে ইউজ করেছে, আপনি তার সম্পর্কে কি জানেন, সে কেমন, এটা সম্পর্কে একটু বলেন। বুঝতে পারছেন? তাহলে এই হলো রেফারেন্স। তাছাড়া দুটো একই জিনিস, দুটার কাজ একই। ওকে, তাহলে মনে করো এই হলো আমাদের কিছু বিষয়। এ পর্যন্ত যেটুকু পড়লাম কারো কোনো কথা আছে কিনা? এরপর আমরা চলে যাবো জব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? জব অ্যাপ্লিকেশন, সিভি ফরম্যাট, এটা সম্পর্কে আমরা জানবো। কারো কোনো সমস্যা নাই? না স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসছি। তাহলে আশা করি শুনতে পাচ্ছ সবাই। তো আমরা এখন দেখবো হচ্ছে এখন আমরা জব অ্যাপ্লিকেশন সহ। তাহলে এতক্ষণ আমরা অনেক লেটার সম্পর্কে জানলাম এবং মোটামুটি স্টাইল সম্পর্কে কথা বলেছি, তাই তো? একটা অ্যাপ্লিকেশন কিভাবে আমেরিকান স্টাইলে, ব্রিটিশ স্টাইলে কিভাবে কি লেখা হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। আশা করি একটা বোধগম্যতা এসেছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে জব অ্যাপ্লিকেশন নিয়ে, ঠিক আছে? জব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, জব অ্যাপ্লিকেশনে কি কি থাকে? জব অ্যাপ্লিকেশন লিখছো কখন এই পর্যন্ত? লেখা হয়েছে? কখনো লিখছো জব অ্যাপ্লিকেশন সবাই? না লেখনি? না স্যার। আজ পর্যন্ত কোনো জবের জন্য চেষ্টা করনি? না স্যার আমি সিভি লিখছিলাম। সিভি লিখছো? হ্যাঁ, ওইটাই জব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো দেখো এইখানে একটা ফরম্যাট একটু খেয়াল রাখো। বলা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ আ কলেজ ফর দ্য পোস্ট অফ আ লেকচারার ইন ইংলিশ অ্যালং উইথ সিভি। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, অ্যালং উইথ সিভি মানে সিভি আলাদা, অ্যাপ্লিকেশন আলাদা, তাই না? মানে অ্যাপ্লিকেশন পুরো প্রক্রিয়াটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশনের ভিতরে দুটো পার্ট থাকে,
একটা অ্যাপ্লিকেশনের দুটা পার্ট থাকে, জব অ্যাপ্লিকেশনে দুটা পার্ট থাকে, একটা হচ্ছে কভার লেটার, ঠিক আছে, আর একটা থাকে হচ্ছে সিভি অথবা বায়োডেটা অথবা রেজিউমি, ঠিক আছে তো? এই জি, হচ্ছে তিনটা জিনিস থাকে। তাহলে সিভি কে কি বলা হয়? কারিকুলাম বিটাই। কারিকুলাম ভিটে বলা হয়, ভিটে, তাই তো? বায়োডেটা অথবা হচ্ছে রেজিউমি, এই কয়টা বিষয় থাকে। এই আছো? জি স্যার। আমি একটু লাইনটা চেঞ্জ করে নিই। ওকে, তাহলে এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কভার লেটার, একটা হচ্ছে সিভি বা এই জাতীয় জিনিস। এখন এরপর কি থাকতে পারে? এখানে আরো অ্যাটাচমেন্ট থাকতে পারে, মানে তুমি সাথে যদি দরখাস্তর সাথে তুমি তোমার সার্টিফিকেট, ফটো, তাই না, আরো যে সকল পেপার পত্রিকা দিবা সেগুলোর মধ্যে পড়বে। তাহলে কভার লেটারটা কি? কভার লেটার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, আমরা যেটা প্রথমে লিখি, একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কভার লেটার, হ্যাঁ। তো দেখো এক্ষেত্রে এই যে এটা লিখছি এটা হচ্ছে কিন্তু একটা কভার লেটার, হ্যাঁ, এটা একটা কভার লেটার। দেখো প্রথমত আমার ঠিকানা, তারপরে তারিখ, তারপরে কার কাছে লিখছি, তারপরে অ্যাপ্লিকেশন সাবজেক্ট, তারপরে ডিয়ার স্যার, তারপর হচ্ছে বডি টডি দেওয়ার পর, তারপর হচ্ছে ইয়োর্স ফেইথফুলি, তারপরে এটা, তারপরে এনক্লোজারে লিখেছি অ্যাটেস্টেড ফটোকপিস, অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অল একাডেমিক সার্টিফিকেট, এগুলো মোটামুটি আমি দিয়ে দিয়েছি। তাই এটা হচ্ছে কি, এই অ্যাপ্লিকেশনটাকে বলা হয় কি, মানে এই যে প্রথম যে কভার লেটার। এটা হচ্ছে কভার লেটার বলা হয়, তাই তো? তারপরে জি, স্যার। এরপরে কি থাকবে? আমার সিভি থাকবে, হ্যাঁ। তাহলে দেখো আমরা প্রথমে কভার লেটারটা একটু দেখি। বলছে এই কভার লেটার যে শুধুমাত্র চাকরির জব অ্যাপ্লিকেশনের সাথেই যে থাকবে বা চাকরির এর সাথে থাকবে তা না, এটা যে কোনো ধরনের ইয়ার সাথে থাকতে পারে, লেটারের সাথে থাকতে পারে বা মালামালের সাথে থাকতে পারে। যেমন মনে করো তুমি একটা সিঙ্গার কোম্পানির একটা তোমার একটা কাস্ট মানে ডিলার হিসেবে তুমি কাজ করো, তাই না? কাজ, তাহলে তোমার একটা অফিস আছে যেখান থেকে তুমি সিঙ্গারের মালামাল নিয়ে এসে বিক্রি করো। তাহলে মনে করো তুমি সিঙ্গারকে অর্ডার করেছো, সিঙ্গার কি করেছে, তোমার কাছে 50-60টা জিনিস একসাথে পাঠিয়েছে। তা যখন সে তোমার কাছে পাঠাবে তখন কি ওই প্রত্যেকটা জিনিসের তো ডকুমেন্ট তোমার কাছে পাঠাবে, তাই না? যে আলাদা আলাদা 5টা টেলিভিশন পাঠানো হলো, 3টা কম্পিউটার পাঠানো হলো, 4টা ফ্যান পাঠানো হলো, এরকম ভাবে কিন্তু অনেক কিছু তোমার কাছে পাঠিয়েছে। কিন্তু তোমার কাছে যখন তারা পাঠাবে তখন নিশ্চয়ই একটা মেইন ডকুমেন্ট দিবে, তাই না? একটা লেটার এসে জানিয়ে যাবে, একটা লেটার তোমার কাছে লিখবে যে আমরা এই এই মালামাল আপনার কাছে পাঠালাম, মেইন যে লেটারটা, ঠিক আছে তো? মেইন যে লেটারটা সেটা তোমার কাছে ওরা পাঠাচ্ছে অন্যান্য ডকুমেন্ট সহ বা অন্যান্য মালামাল সহ। তখন ওই যে প্রথম যে লেটারটা উপরে যেটা থাকবে একদম কাভার হিসাবে, যেখানে তোমার মূল ইন্ট্রোডাকশন থাকবে যে কি বিষয়ে বলা হচ্ছে, তাই সেটাকে কাভার লেটার বলা হয়। তারপরে দেখো দ্য কাভার লেটার ইজ আ ব্রিফ ফর্মাল লেটার দ্যাট অ্যাকম্পানিজ অ্যানাদার ডকুমেন্ট হুইচ ইজ সেন্ট টু দ্য রিসিপিয়েন্ট। তাহলে রিসিপিয়েন্টের কাছে পাঠানো হবে অন্যান্য ডকুমেন্ট সহ এটা। বলছে আর এগুলো সব সংজ্ঞা। বলছে দ্য কাভার লেটার অ্যাকম্পানিজ আ লার্জার আইটেম, ইউজুয়ালি আ ডকুমেন্ট অর রেজিউমি অর কারিকুলাম ভিটে, দেখো হ্যাঁ, অর অ্যান ইন্ট্রোডাকশন অর সামারি, আরও অন্য কিছুর সাথে থাকে। দ্য কাভার লেটার ইজ ইউজুয়ালি ব্রিফ। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ডেসক্রাইব হোয়াট ইজ বিং সেন্ট অ্যান্ড দ্য পারপাস অফ সেন্ডিং ইট। আর লং কাভার লেটার মে সামারাইজ কি, মানে কাভার লেটার শর্টও হতে পারে লংও হতে পারে পারপাস অনুসারে, ঠিক আছে? ইট এন্ডস বাই থ্যাঙ্কিং, ওর তো দরকার নেই। তাহলে কাভার লেটারটা বুঝতে পেরেছো কিনা? জাস্ট একটা ব্রিফ কোশ্চেন আসে অনেক সময় যে হোয়াট ইজ কাভার লেটার। তাহলে কাভার লেটার হচ্ছে কি, একটা ব্রিফ ফর্মাল লেটার দ্যাট অ্যাকম্পানিজ অ্যানাদার ডকুমেন্ট হুইচ ইজ সেন্ট টু দ্য রেসিপিয়েন্ট, এটাই, ঠিক আছে? তাহলে জব অ্যাপ্লিকেশনের সাথে আমরা কাভার লেটার কেন দিই? যেমন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কাভার লেটার ফর জব অ্যাপ্লিকেশন। তাহলে জব অ্যাপ্লিকেশনে কেন দিই? কারণ আমরা প্রথমে ইন্ট্রোডিউস করি নিজেকে, তাই না, এবং কোন পদের জন্য আমি অ্যাপ্লাই করতেছি, কেন অ্যাপ্লাই করতেছি, এবং এই পদটা আমার জন্য যোগ্য কিনা, সেই হিসাবে আমি আমার লেটারের ভিতরে, তাই তো, মূল যে মানে নিয়োগকর্তা তার অ্যাটেনশন গ্রো করার জন্য আমি মেইনলি এগুলোকে দিচ্ছি, তাই তো? টু এনকারেজ দ্য রিডার টু রিড ইউর রেজিউমি, টু রিকোয়েস্ট অ্যান ইন্টারভিউ অর টু আস্ক টু মিট, মানে বিভিন্ন পারপাসে
তুমি তোমার কভার লেটারটা লিখতে পারো। কি কভার লেটার বোঝা গেল কি জিনিস? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এরপর সিভিটা পরে আসতেছি, যেহেতু আমরা সিরিয়ালে যাচ্ছি। বলতে ডিফাইন অ্যান অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার কি আমরা তো বুঝলামই, তাই না? অফিসিয়াল লেটার যেটা অফিসিয়াল ম্যাটার লিড করে সেটাই অফিসিয়াল লেটার। এখন দেখো অফিসিয়াল লেটার এবং বিজনেস লেটারের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারবা। বা ডেমি অফিসিয়াল কি সেটা আমরা একটু দেখি। এখানে একটা কথা আছে ডেমি অফিসিয়াল। ডেমি অফিসিয়াল নিয়ে কোনো ইয়ে আছে তোমাদের এখানে? একটা বড় কোশ্চেন হিসাবে নেই। ডেমি অফিসিয়াল হলো, দেখো এখানে যদি আমরা একটু দেখি, ডেমি অফিসিয়াল সেই লেটারটা যেখানে পার্সোনাল এবং অফিসিয়ালের একটা মিশ্রণ থাকবে। ঠিক আছে তো? অফিসিয়াল এবং পার্সোনাল একটা মিশ্রণ থাকবে। কেমন হতে পারে ডেমি অফিসিয়াল? তাহলে ডেমি অফিসিয়াল কেমন? মনে করো আমি হচ্ছি একটা কলেজের মনে করো টিচার হিসাবে আছি, তাহলে আমি আমার ডিপার্টমেন্ট থেকে যদি প্রিন্সিপালের কাছে একটা চিঠি লিখতে চাই বা অ্যাপ্লিকেশন লিখতে চাই, তাহলে কি ডেমি হবে নাকি অফিসিয়াল হবে? ডিপার্টমেন্ট ভিত্তিক যদি লেখা হয় অফিসিয়াল। এটা অফিসিয়াল হবে। না স্যার, কিন্তু মনে করো যে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে? মনে করো আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে মনে করো যে আমি কি করতে চাই, সেই প্রোগ্রামে আমি আমার অফিসের সকলকে দাওয়াত দিতে চাই। কি বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা তো একদিকে অফিসিয়াল আর একদিকে প্রাইভেট একটা বিষয়, তাই না? তাহলে এটা কি দিব আমি তখন? এটা ডেমি অফিসিয়াল। ডেমি অফিসিয়াল একটা ইয়ে আসবে, তাই না? এটা ডেমি অফিসিয়াল একটা ব্যাপার চলে আসবে, যেহেতু আমার এটা ব্যক্তিগত কাজের সাথে রিলেট রেখে আমি কিন্তু লিখতেছি, তখন এটা হয়ে যাবে ডেমি অফিসিয়াল। হ্যাঁ, আচ্ছা, তাই বলতেছি এখানে দেখো পার্সোনাল কাম অফিসিয়াল, আর এটা হচ্ছে অফিসিয়াল এন্ড ইম্পার্সোনাল। দেখো সাইজ ইন স্মল হয়, সাইজ ইয়া হতে পারে, নো স্পেসিফিক স্ট্রাকচার, অফিসিয়াল স্টাইল ইজ নট নেসেসারি, ল্যাঙ্গুয়েজ সিমস টু বি ভেরি সিম্পল, ফার্স্ট পারসন ইন সিঙ্গুলার ফর্ম ইজ ইউজড। এটা হচ্ছে আমাদের ডেমি অফিসিয়াল লেটারের ব্যাপার। এটা গেল। তারপর হচ্ছে এইবার আমরা চলে আসলাম, তাহলে এখানে আমরা যেহেতু জব অ্যাপ্লিকেশনের সাথে তিনটা জিনিস যুক্ত করতে পারি, মানে তিনটা জিনিস হতে পারে। কি ব্যাপার বারবার ওটাই ডিপেন্ড করছে কেন? এই যে জায়গায় কভার লেটারের পরে আসছে কি সিভি, বায়োডাটা বা রেজিউমি। এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটাও আমাদের জানতে হবে। এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এদের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে? কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা একটু দেখব। রেজিউমি, সিভি এবং বায়োডাটা। দেখো প্রথমে আমরা একটু সিভিটা দেখে নিই। সিভি হচ্ছে, দেখো এর ইয়া হচ্ছে কি শর্ট ফর্ম, ও সিভিটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটাe, যেটা মিনিং হলো কোর্স অফ লাইফ। এগুলো একটু জেনে রেখো, হ্যাঁ, কারণ বিট কোশ্চেন অনেক সময় আসে। কোর্স অফ লাইফ, এখানে কি দেওয়া হয়? ইট ইজ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ আ পারসনস এডুকেশন, কোয়ালিফিকেশন, প্রিভিয়াস জব, টিপিক্যালি সেন্ট উইথ আ জব অ্যাপ্লিকেশন। তারপরে সিভি দিবা যখন, সিভিটা একটু বড় হবে। সিভিতে আমরা মোটামুটি সব কিছু অ্যাড করতে পারি। কি কি? আমার পার্সোনাল এডুকেশন, আমার পার্সোনাল বিষয়, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি অন্য কোনো চাকরি করতাম কিনা সেই বিষয়ে আরো কিছু আমি যোগ করতে পারি। এবং এখানে আরো কি কি থাকবে দেখো, দেখো এখানে মেইনলি কি থাকে, a CV is used to highlight the general talent of the candidate rather than specific skills for a specific position। এইখানে একটা কথা আছে, আমরা একটু পড়ে নিই, তারপরে বোঝাচ্ছি। এবার হচ্ছে যদি রেজিউমিতে যাই, দেখো রেজিউমিটা কি? ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড মিনিং সামারি। আর রেজিউমি ইজ আ রিটেন সামারি অফ অ্যান অ্যাপ্লিকেন্টস কোয়ালিফিকেশন। তাহলে এটা হচ্ছে রিটেন সামারি, কিন্তু খেয়াল করো সামারি কি ছোট হয় না বড় হয়? ছোট হয়, তাই না? এবং এটা কি কারণে করা হয়? দেখো ইট ইজ ডিজাইন টু ইন্ট্রোডিউস অ্যান অ্যাপ্লিকেন্টস টু অ্যান এমপ্লয়ার অ্যান্ড টু হাইলাইট হিজ অর হার কোয়ালিফিকেশন ফর আ স্পেসিফিক জব, ফর আ স্পেসিফিক টাইপ অফ ওয়ার্ক। তার মানে স্পেসিফিক জব, স্পেসিফিক টাইপ অফ ওয়ার্ক। তুমি মনে করো এক জায়গায় কাজ করতে হচ্ছে, ব্যাংকারে ক্যাশিয়ার হিসেবে কাজ করতে, কিন্তু তুমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছো, তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো, কিন্তু তুমি এখন একটা ব্যাংকে ক্যাশিয়ার হিসাবে কাজ করছো। এখন তুমি মনে করো কোনো একটা কলেজে ইংলিশ টিচার হিসাবে মানে জব অ্যাপ্লিকেশন পাঠিয়েছো, তাহলে তোমার স্পেসিফিক জবটা কি?
বলো তো, তুমি যে অ্যাপ্লিকেশন পাঠাবা সেটা কোন জবের উদ্দেশ্যে? টিচারের উদ্দেশ্যে। টিচার হিসাবে, তাই না? কিন্তু তুমি এখন কাজ করো কি কি হিসাবে? ক্যাশিয়ার। ক্যাশিয়ার হিসাবে। তাহলে দুটার সাথে কি কোনো লিংক আছে, এই পেশার উপাসের সাথে? না স্যার। তাহলে যদি তুমি রিজিউমে লেখো, তখন কি তুমি যে আগের ব্যাংকে চাকরি করো এই বিষয়ে কি জানা যাওয়া মানে বলার দরকার আছে? না। না স্যার। এটা দরকার নেই, কারণ আমি টিচার হিসেবে চাকরি করবো, অতএব টিচার হিসেবে আমার জন্য কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা বলবো। কিন্তু যদি অন্য কোনো চাকরি করি সেটা আমার বলার দরকার নেই। যদি আমি কোনো টিচার হিসেবে কাজ করতাম অন্য একটা স্কুলে, যে আমি একটা স্কুলে টিচার হিসেবে কাজ করি, তখন আমি সেটা দিতে পারবো, কারণ ওটা আমার জবের সাথে যাই। কিন্তু সিভিতে আমি যদি রিজিউমে না দিয়ে সিভি দিই, তাহলে আমি টিচার হিসাবে অ্যাপ্লিকেশন করলেও আমি যে ব্যাংকার হিসেবে কাজ করি এটাও বলতে পারবো। ঠিক আছে তো, যে আমি একজন ব্যাংকার হিসেবে আপাতত বর্তমানে এখানে কাজ করছি। তাহলে সিভিতে আমি মোটামুটি আমার সম্পর্কে বিস্তারিত সব দিব, কারণ এটা হচ্ছে কোর্স অফ লাইফ, মানে এ পর্যন্ত আমার জীবনের গুরুত্বপূর্ণ যা কিছু ঘটেছে। আমি যদি কোনো হবি থাকে আমার, আমি গান করতে পারি, আমি ছবি আঁকতে পারি, তাই তো, আমি যা কিছু করতে পারি সব কিছু আমার সিভিতে আসবে। সিভি একটা মানে পুরো ডিটেইল ইনফরমেশন অ্যাবাউট আ ক্যান্ডিডেট সম্পর্কে সে পুরো ইনফরমেশন দেবে, কিন্তু সিভিতে আমি স্পেসিফিক জিনিসগুলো দিব। তাহলে কি বলছে দেখো এই জায়গায়, সরি ইয়াতে রেজুমিতে বলছে রেজুমি ইজ আ ওয়ান পেজ, একটু খেয়াল করো, রেজুমি ইজ আ ওয়ান পেজ অ্যান্ড সামটাইম 2 pages document that summarizes skills, experience and qualification for a position in your field. তো তোমার ফিল্ডের যে হিসাবে তুমি চাকরি করতে চাচ্ছ তার সেই সম্পর্কে তোমার স্কিলস, এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন কি আছে সেটা থাকলে বলো। আর রেজুমি ডাজ নট ইনক্লুড অল ডিটেল অফ আ প্রোফাইল, এখানে সব থাকে না, বাট অনলি সাম স্পেসিফিক স্কিলস রিলেভেন্ট টু আ টার্গেটেড জব। তাহলে টার্গেট জবের স্পেসিফিক বা রিলেভেন্ট জবের যে ব্যাপারগুলো তার সাথে স্কিল থাকলে সেটা দিব। ইট ইজ ইউজুয়ালি 1 or at the maximum 2 page long. আর রেজুমি ইজ ইউজুয়ালি রিটেন ইন দ্য থার্ড পারসন টু গিভ অ্যান অবজেক্টিভ ফর্ম। থার্ড পারসন সবই লেখা হয়, রেজুমি তো লেখা হয়। তাহলে রেজুমিটা কি বলা গেল? তাহলে রেজুমি হচ্ছে স্পেসিফিক জবের জন্য স্পেসিফিক স্কিলস রিলেটেড কিছু একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে তো? তো দেখো এখানে কি কি থাকে, এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, জব অবজেক্টিভ আছে, এডুকেশন আছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, স্কিলস অ্যান্ড অ্যাবিলিটি আছে, অ্যাক্টিভিটিস অ্যান্ড অনার্স আছে, রেফারেন্স আছে। এখানে আমার শুধুমাত্র যে জবের জন্য রিলেটেড সেই জব রিলেটেড থাকবে, ঠিক আছে? কিন্তু কারিকুলাম ভিটে কি থাকবে? এখানে দেখো সব থাকে। দেখো এর নাম দেখো, বেসিক, প্রথমে কি বেসিক পার্সোনাল ইনফরমেশন, এখানে কি কি আছে? নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, টেলিফোন, সেলফোন, ইমেল অ্যাড্রেস, জাতীয়তা, ধর্ম, হ্যাঁ, তারপর হচ্ছে হাইট, ওয়েট, গায়ের রং, যা লাগবে সব তুমি এখানে দিয়ে দিবা। এত কিছু কি রেজিউমেতে দেওয়া লাগবে? না স্যার। হ্যাঁ, রেজিউমেতে কি দিব? আমি শুধুমাত্র আমার কন্টাক্ট ইনফরমেশন, কাজের সাথে, হ্যাঁ, কন্টাক্ট ইনফরমেশনটুকু দিব, তার সাথে কাজের সাথে রিলেটেড সেই বিষয়গুলো দেবো। এছাড়াও কি দেখো, একাডেমিক কোয়ালিফিকেশন তো আছেই, তার সাথে মেজর স্ট্রেংথ এরিয়া, প্রফেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার স্কিল, অ্যাওয়ার্ড, পাবলিকেশন, ইন্টারেস্ট, রেফারেন্স, ডিক্লারেশন, এই সব কিছু আমার এই সিভিতে থাকতেছে। তার মানে সিভি হচ্ছে কি অনেকটা বড় একটা ফরম্যাট। তোমরা কি এইচএসসি লেভেলে তোমাদের বই আছে? এইচএসসি লেভেলের বই আছে কোনো? না স্যার, কাছে নেই। সব বিক্রি করে দিছো? না, বাসায় আছে। জি স্যার, আছে। আচ্ছা, ওখান থেকে তোমরা একটা সিভি বাছাই করবে, কারণ পরীক্ষার সময় রেজিউমে লিখতে হয় না, তোমাদের অধিকাংশ ক্ষেত্রে সিভি লিখতে হয়, ঠিক আছে তো? জি স্যার। তাহলে তোমরা তোমাদের ওই একটা বই থেকে সবাই একটা সিভি লিখবা, মানে কভার লেটার সহ সিভি লিখবা। আমি যেটা বলবো সেটা দেখে দেখে সেটা লিখে তোমরা জমা দিবা। স্যার। আচ্ছা, তাহলে এবার বায়োডাটা কি? বায়োডাটা হচ্ছে সিভির মতোই, হ্যাঁ। বায়োডাটা কি? ইজ আ শর্ট ফর্ম অফ বায়োগ্রাফিক্যাল ডেটা, মানে ওই একদম সিভিতে যা লেখো এটা। এখানে দেখো যে কি কি থাকছে, বায়োডাটাতে কি কি থাকে দেখো, অল ডিটেল, হ্যাঁ, ডিটেল অ্যাবাউট সামওয়ানস লাইফ, জব, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাচিভমেন্ট ইত্যাদি। তাকে এর ভিতরে কি থাকে, পার্সন ইনক্লুডিং প্যারেন্ট, পার্সোনাল ফ্যাক্টস সাচ অ্যাজ ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এইগুলো সিভিতে যা ছিল সবকিছু বায়োডাটাতে থাকে। It is usually 1 to 3 pages in length and it is often used to apply for employment or for marital status. এটা ম্যারিটাল মানে বিবাহের জন্য কাজে লাগাতে হয়, এই জন্য ফিজিক্যাল ইনফরমেশন থাকতে পারে তার, হ্যাঁ, ফিজিক্যাল ইনফরমেশন, গায়ের রং কি, হাইট কি, ওয়েট কি, হ্যাঁ, চুলের রং কি ইত্যাদি থাকতে পারে।
এছাড়া যদি তুমি চাকরির জন্য দাও তাহলে তো সেটার জন্য থাকবে। এছাড়া দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশন, স্কিল, এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে থাকবে। এখন কারিকুলাম ভিটে এবং রেজিউমের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা বুঝতে পারছি রেজিউমের মধ্যে পার্থক্য কি কি হবে, বায়োডাটা এবং রেজিউমের মধ্যে পার্থক্য কি হবে, কারণ বায়োডাটা এবং সিভি এক, রেজিউমিটা একটু ভিন্ন। তা এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়গুলো। হ্যাঁ, তোমরা একটু এখন এই যে বিষয়গুলো আমি পড়ালাম এগুলো তোমাদের বই থেকে শর্ট এবং ব্রিফ কোশ্চেনগুলোকে ভালো করে রিডিং দিবা। এখনই মুখস্থ করার দরকার নেই, আমি আবারও বলছি, জি স্যার। একদম ব্রিফ এবং শর্ট কোশ্চেন যা আছে সবগুলো এক সিআর রিডিং পড়বা, দিয়ে যা না বুঝবা সেটা আগামীকাল সন্ধ্যার ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কথা থাকে এবার বলতে পারো, কারো কোনো সমস্যা আছে? তারপরে আগামীকাল আমরা পার্ট সি এর বিষয় নিয়ে একটু আলোচনা করবো। লেটারের শীট কি আজকে দিয়ে দিবেন? লেটারের শিট আগে পড়ে ফেলো, তারপরে কোশ্চেন আনসার দেবো, এখন না, ঠিক আছে? আগে বইয়েরটা পড়ো, কারণ আগে যদি আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দিই তাহলে তুমি পুরোটা পড়বা না, কারণ পুরোটা না পড়লে কি হয়, একটা কমপ্লিট ধারণা পাওয়া যায় না। কমপ্লিট ধারণা পাওয়ার পরে তুমি এবারে স্পেসিফিক কোশ্চেন পড়ো, তাহলে তুমি বুঝবা। কিন্তু আগেই স্পেসিফিক কোশ্চেন পড়লে তোমার ধারণাটা কম হবে এবং কোনো কিছু বুঝতে কঠিন লাগবে, তার জন্য এটা পরে আগামীকালকে দেবো। আচ্ছা, তো এমনিতে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এই শীটটা তোমরা একটু তোমাদের বই থেকে একটু ভালো করে পড়ে নিও, কি কি ইনফরমেশন আছে। একদম অনেক কিছুই আছে যেগুলো তোমরা এখনো জানো না, তারপরে কিছু জিনিস আছে তুমি পড়লেই বুঝে নিতে পারবা, যেগুলো তোমার পড়া লাগে না। কিন্তু তারপর যদি কোনো কিছু বুঝবে একটু দাগিয়ে রাখবা, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে একটু অন্য বিষয়ে কথা ছিল, যে আমার আপনার সাথে একটু দরকার ছিল, কল দেওয়ার কথা ছিল। তো কালকে রাত্রে আমি হচ্ছে ঘুমিয়ে গেছিলাম, কখন বুঝতে আচ্ছা, পারিনি। তুমি এখনই বলো, সমস্যা তা নেই, আমি বলো। ক্লাস শেষে কল দিব নাকি এখনই এখনই বলবো? বলো, হ্যাঁ এখনই বলো। স্যার ওই যে আমার নামের একটা সমস্যা ছিল, তো বলছিলাম যে ওইটা মানে চেঞ্জ করতে যাচ্ছি, বাংলায় আর কি সমস্যাটা। তো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড থেকে চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, যেহেতু অন্যান্য সার্টিফিকেটে সব জায়গায় ইংলিশে, কিন্তু অনার্সে যখন ভর্তি হই তখন ওই ইংরেজি নামের পাশাপাশি বাংলা নামটাও দেয়া লাগছিল। তো এখন যদি আমি চেঞ্জ করি তো এই ক্ষেত্রে আহ, কি কোনো সমস্যা হবে অনার্সের ক্ষেত্রে? না, কোনো কিভাবে কি সমস্যা চেঞ্জ নেই, কারণ করবো এটা? অনার্স বা এই জাতীয় সার্টিফিকেটগুলোতে তোমার তুমি যখন ইয়াটা লিখবা, ঠিক আছে, তো বাংলা যেহেতু যায় দরকার হয় না, তোমার সবকিছু ইংরেজিতেই হবে। তবে তুমি যখন টেস্টিমোনিয়াল নিবা বা প্রশংসাপত্র নিবা তুমি হচ্ছে কলেজ থেকে, তখন সেটা বাংলাতেও স্যার। দেওয়া হয়, ইংরেজিতেও দেওয়া হয়, ঠিক আছে? তো তুমি যখন নিবা তখন তুমি তোমার ওই এনআইডি বা এগুলো দেখায় যে আমার এটা হচ্ছে বাংলা নামের, ওইটা একটু লিখে দেন, ঠিক আছে? তো এটা করে নিবা, তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। ওকে স্যার। বা তুমি এখন তোমার অফিসে গিয়ে একটু যোগাযোগ করতে পারো যে আমি ভর্তির সময় আমার বাংলা নামটা একটু এটা দিয়েছিলাম, কিন্তু আমার আসলে নাম হবে এটা, একটু দয়া করে যদি। আর তুমি আগে এনআইডি বা এটা চেঞ্জ করে নাও, ঠিক আছে? তো জন্ম নিবন্ধন, জি তারপর স্যার, আমি কলেজের কলেজের দুইজন স্যারের সাথে কথা বলছি, তো ওরা বললো যে সবকিছু অনার্সের সবকিছু ইংলিশেই আসবে, ইংলিশেই থাকে। মার্কশিট, সার্টিফিকেট এগুলো সব ইংলিশেই আসবে, তুমি যদি বাংলায় ওইদিকে চেঞ্জ করতে চাও তো করে নিতে হ্যাঁ, পারো। ওটা নিয়ে কোনো ওটাই সমস্যা নেই। বলবো। হ্যাঁ, ওই প্রশংসাপত্র নেওয়ার সময় হয়তো এটা বাংলাতে দিতে পারি, ইংরেজি, ওটা তুমি একটু ঠিক করে নেবে, তাছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো আজকের মতো। তো সবাই একটু ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই। আসসালামু আলাইকুম।